মমতা না চাইলেও তিস্তা চুক্তিতে মোদির আশ্বাসে আস্থা রাখবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। दीदी के साथ भी बात हुई तो उन्होंने तो नया कुछ दिखा दिया, लेकिन मोदी जी ने अश्योर किया तो हम अभी बैठे हैं देखने के लिए क्या होगा। নয়াদিল্লিতে ভারতের ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়। আমরা এখানে আসার আগে তো আমাদের দেশে অনেক কিছু শুনলাম, আমি যাচ্ছি দেশ বেঁচে দেবো, এটা করবো সেটা করবো, এ ধরনের কথা যারা বলে তারা আসলে অর্বাচীন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশ বিরোধী বলেই সরকার ভারতের সঙ্গে চুক্তি গোপন রাখতে চায়, অভিযোগ বিএনপির। উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে দলটি, মন্তব্য আওয়ামী লীগের। বাল্যবিবাহ নিরোধ আইন কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল। 4 সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ। বহিরাগতদের হামলায় সাভারে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী নিহত, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ। নাটোর থেকে সিরাজগঞ্জে দীর্ঘ পথ মোটরসাইকেলে যাওয়ার মর্মান্তিক পরিণতি। ট্রাক চাপায় মা মেয়ের মৃত্যু, গুরুতর আহত বাবা হাসপাতালে। এবং পহেলা বৈশাখে চারুকলার মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি শেষ পর্যায়ে। নববর্ষকে সামনে রেখে কদর বেড়েছে রাজশাহী সিল্কের, বেশি দামের অভিযোগ ক্রেতাদের। মমতা না চাইলেও তিস্তা চুক্তির বিষয়ে নরেন্দ্র মোদীর আশ্বাসে বাংলাদেশ আস্থা রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নয়াদিল্লিতে ইন্ডিয়া ফাউন্ডেশন আয়োজিত সংবর্ধনায় তিনি একথা বলেন। পরে দুপুরে নয়াদিল্লির তাজ প্যালেসে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শেখ হাসিনা। তিনি বলেন, যারা দেশ বিক্রির কথা বলছে তারা অর্বাচীন, উদ্দেশ্যমূলকভাবে একথা বলা হচ্ছে। ভারতে 4 দিনের রাষ্ট্রীয় সফরের শেষ দিনে স্থানীয় সময় বেলা 11টার কিছু পরে হোটেল তাজ প্যালেসে ইন্ডিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের ব্যবসায়ীদের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন মোদী সরকারের পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস বিষয়ক মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। অনুষ্ঠানে অংশ নেয় বাংলাদেশের প্রায় 250 ব্যবসায়ী নেতৃবৃন্দ ও প্রতিনিধিগণ। উপস্থিত ছিলেন ভারতের ব্যবসায়ীরাও। দুই দেশের জাতীয় সঙ্গীত। এ সময় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। বলেন, বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী। আমাদের যে সম্পর্ক রয়েছে এই সম্পর্কটা কোনোদিনই নষ্ট হবার নয়। কাজে আমরা সবসময় মনে করি যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। কাজে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে অনেক সমস্যা সমাধান করা যায়, যেটা ঝগড়া করে পারা যায় না। আমরা এখানে আসার আগে তো আমাদের দেশে অনেক কিছু শুনলাম, আমি যাচ্ছি দেশ বেঁচে দেবো, এটা করবো সেটা করবো। আপনারা তো ব্যবসায়ীরা আমার সাথে এসছেন, কতটুকু কি বিক্রি করলাম সেটা তো আপনারাই জানবেন। এ ধরনের কথা যারা বলে তারা আসলে অর্বাচীন অথবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলে। বর্তমানে দুদেশের সুসম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী উভয় দেশের ব্যবসায়ীদের বাণিজ্য সম্প্রসারণের আহ্বান জানান। বলেন, আন্তঃযোগাযোগ বাড়ানোর মাধ্যমেই অর্থনীতির নতুন দ্বার উন্মোচিত হয়। আমরা যে কানেক্টিভিটি আমরা যে প্রতিষ্ঠিত করতে পেরেছি, যে শুধু আমাদের এই দুই দেশে না, রিজনাল অ্যান্ড সাব রিজনাল কোঅপারেশন, দ্যাট অলসো ওপেন দ্য অপরচুনিটি টু এক্সপান্ড দ্য মার্কেট। সো এটার জন্য আমাদের খুবই একটা সুন্দর সম্পর্ক থাকা একান্তভাবে প্রয়োজন। অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি খাতে মোট 13টি সমঝোতা স্মারক বিনিময় করেন দুদেশের কর্মকর্তাগণ। প্রধানমন্ত্রী বলেন, আমাদের মনে রাখতে হবে মুক্তিযুদ্ধে ভারতের অবদান অনস্বীকার্য। প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে বহুল প্রত্যাশিত তিস্তা চুক্তির বাস্তবায়ন নিয়ে সুস্পষ্ট কোনো ইঙ্গিত না মিললেও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় তিনি বললেন, কারো সঙ্গে কলহ নয়, বরং দুই প্রতিবেশী রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতেই যে কোনো সমস্যার মীমাংসা সম্ভব। আর ভবিষ্যতে বাংলাদেশও সে পথেই হাঁটবে।
এর আগে সকালে ইন্ডিয়া ফাউন্ডেশন আয়োজিত সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মমতা ব্যানার্জি না চাইলেও তিস্তা চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণায় আস্থা রাখছে বাংলাদেশ। Solution to water sharing of all common rivers holds the key to our common future. On Tista issue, Prime Minister Modi once again reiterated his government's strong resolve to conclude the water sharing treaty at the soonest. लेकिन मुझे पता नहीं दीदी मोनी क्या करेगी दीदी मोनी के साथ भी बात हुई तो उन्होंने तो नया कुछ दिखा दिया, लेकिन मोदी जी ने एश्योर किया, तो हम अभी बैठे हैं देखने के लिए क्या होगा। लेकिन दीदी मोनी एक काम किया, हम इलेक्ट्रिसिटी देंगे, पानी मांगा लेकिन इलेक्ट्रिसिटी मिला। দেবাশিস রায়, সময় সংবাদ, নয়াদিল্লি, ভারত। 4 দিনের ভারত সফর শেষে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন। বেগম খালেদা জিয়া হতাশ হয়ে প্রধানমন্ত্রীর ভারত সফর ও চুক্তি নিয়ে বিভ্রান্তমূলক বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে দলের সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন কিছু কখনোই করবেন না বর্তমান প্রধানমন্ত্রী। যে দল যে নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্ব আমাদের স্বাধীন করেছি, তাদের বিরুদ্ধে যখন অভিযোগ করা হয় তার হাস্যকর ছাড়া কিছু নয়, তাদের বিরুদ্ধে করুণা হওয়া ছাড়া কিছু হয় না। খালেদা জিয়াকে বলবো তার মতিভ্রম হয়েছে, তিনি হতাশ হয়ে আজকে এই কথাগুলো বলছেন। শেখ হাসিনা প্রকাশ্যে আজকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে যে সমঝোতা স্মারক করেছেন, চুক্তি করেছেন, এটা হচ্ছে সম্পূর্ণভাবে দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে আমরা দুই দেশ একটি একমত হয়ে আমরা চুক্তিটা করেছি। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তিস্তা চুক্তির ব্যাপারে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেয়া বিকল্প প্রস্তাব বাংলাদেশ সরকার আমলে নেয়নি। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা বলেন। তথ্যমন্ত্রী আরো বলেন, ভারত সফরের চুক্তিগুলো নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে তা প্রমাণ করতে না পারলে বেগম জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আমলে নেওয়ার দরকার নেই, তিস্তাই তিস্তার পানি বন্টন করার জন্য আরেকটা নদীর কোথায় কি হবে সেটা এখানে আলোচনায় অন্তর্ভুক্ত হতে পারে না। কোনটিতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে, কোনটিতে বাংলাদেশ তার ভূমির উপর 1 সেন্টিমিটার সার্বভৌমত্ব হারিয়েছে, সেই বিষয়গুলো তারা উল্লেখ করবে। আর যদি তারা এই উল্লেখ না করতে পারেন তাহলে মিথ্যাচারের জন্য বেগম খালেদা জিয়া জাতির কাছে ক্ষমা চাইবেন। ভারত সফরে স্বাক্ষরিত সব চুক্তি ও সমঝোতা স্মারক জনগণের সামনে উন্মোচনের দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চুক্তিতে দেশবিরোধী বিষয় আছে বলেই সরকার তা গোপন রাখতে চায় বলেও মন্তব্য করেন তিনি। দেশের মানুষ প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতায় সমঝোতা স্মারকে স্বাক্ষরকে দেশ বিনাশী স্বাক্ষর হিসাবেই সন্দেহ করছে। এর ভিতরে বাতাসা আছে না বিষাক্ত কেউটে সাপ আছে কেউ বলতে পারছে না। নিশ্চয়ই এমন কিছু জিনিস আছে যেটি আমাদের দেশের মানুষ এবং দেশের বিরুদ্ধে, না হলে উনি জানাবেন না কেন? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মানুষের মনের ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা দূর করতে অবিলম্বে ভারতের সাথে করা সকল চুক্তি এবং সমঝোতা স্মারক জনসম্মুখে প্রকাশের জোর দাবি জানাচ্ছি। প্রধানমন্ত্রীর ভারত সফরে সই হওয়া চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে 2 ধরনের হিসেব পাওয়া গেছে। এ কারণে তৈরি হয়েছে বিভ্রান্তি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক কূটনীতিকরা এটাকে দুঃখজনক মন্তব্য করে দ্রুত সংখ্যাতাত্ত্বিক এ ভুল বোঝাবুঝির অবসান করার তাগিদ দিয়েছেন। দুদেশের জনগণের সামনে ব্যাপারটি পরিষ্কার করা প্রয়োজন বলেও মনে করেন তারা। শাতিলা শারমিনের রিপোর্ট। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ ভারত মোট 22টি চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। ওই দিনই ভারতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের জানান, এ সংখ্যা মোট 36টি। 36 MOU agreement
এসওপি। আর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে শনিবার থেকেই 22টি চুক্তি ও সমঝোতা স্মারকের তালিকা দিয়ে দেওয়া হয়। দিন শেষে যৌথ বিবৃতির 59 নম্বরে বলা হয়েছে মোট 34টি দ্বিপাক্ষিক দলিল স্বাক্ষর হয়েছে। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চুক্তি বিষয়ে কোনো ধরনের সংখ্যা বা তালিকা দেওয়া হয়নি। সর্বোচ্চ পর্যায়ের এমন রাষ্ট্রীয় সফরে স্বাক্ষরিত হওয়া দ্বিপাক্ষিক দলিল নিয়ে এমন বিভ্রান্তিকে দুঃখজনক ও অপেশাদারী আচরণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। 22টা না 36টা সেটা নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেটা দুঃখজনক। এক ধরনের প্রফেশনালিজম যেটা আমরা বলি সেটার ব্যাপারে সবার আবার সন্দেহ আসে। জনগণকে নিয়ে সবকিছু বলা, পরিষ্কার করা বা যেই প্রফেশনালিজম যেটা আমরা দেখি পশ্চিমা দেশে বা এমনকি জাপানে, সেটা কখনো গড়ে ওঠেনি। সাবেক কূটনীতিকদের মতে রাষ্ট্রীয় এ সফরে অধিক সংখ্যক কর্মসূচি থাকায় এক ধরনের অসামঞ্জস্যতা তৈরি হয়ে থাকতে পারে। অল্প সময়ের ভিতরে এতগুলো চুক্তি এবং মেমোরান্ডাম সই হয়েছে যার হিসাব কোনো পক্ষে দিতে পারছে না। তো এটা আমি বলবো ওভারঅল ভিজিটের একটা একটা দুর্বল অংশ আমি বলবো। এবং এই ভিজিটটা কিন্তু বাংলাদেশ ম্যানেজমেন্ট করেনি, এটা ভারতীয় প্রোটোকল এটা ম্যানেজমেন্ট করেছে। এটা আমি বাংলাদেশের ডিপ্লোম্যাটকে আমি এই জন্য দায়ী করতে চাই না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেশী গুরুত্বপূর্ণ দেশের জন্য আলাদা আলাদা ডেস্ক স্থাপনের পরামর্শ তাদের। সবচেয়ে কাজ বেশি ভারতের সাথে, সুতরাং একটা ডিভিশন থাকবে বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয় ডেডিকেটেড টু ইন্ডিয়া অনলি। বলার ব্যাপারে যেই পেশাদারিত্ব দরকার বা যে সফিস্টিকেশন দরকার সেটা নেই বলে তাদের উপরও ট্রাস্ট করা যাচ্ছে না। তো অন্য কথায় ওই জায়গায় এখনো বড় একটা দুর্বলতা রয়ে গেছে। অধিক সংখ্যক চুক্তি স্বাক্ষরই নয়, তা বাস্তবায়নের জন্য দুদেশের সরকারের আন্তরিকতা সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করেন তারা। দুই সাইডেই এটাকে পরিষ্কার করবে। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। ডেথ রেফারেন্স মামলার নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগায় বিনা বিচারে কারাবরণ করতে হচ্ছে অনেককে। বিচারপতি ও আইনজীবী সংকটই কারণ বলছেন সিনিয়র আইনজীবীরা। নাটোর থেকে সিরাজগঞ্জ পর্যন্ত মহাসড়কের দীর্ঘ পথ মোটরসাইকেলে যাওয়ার মর্মান্তিক পরিণতিতে তছনছ হয়ে গেছে একটি পরিবার। ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন মা মেয়ে। গুরুতর আহত কলেজ শিক্ষক বাবাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। জেলায় অপর একটি সড়ক দুর্ঘটনায় 2 সহোদর সহ 3 জন নিহত ও 2 জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোর ও সিরাজগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সাজানো গোছানো একটি পরিবারের স্বপ্ন নিমিষেই দুঃস্বপ্নে পরিণত হয়েছে। সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে প্রিয়জনকে। ট্রাক চাপায় নিহত চন্দ্ররানী পাল ও তার মেয়ে সুস্মিতা পালের গ্রামের বাড়ি নাটোরে থামছে না স্বজনদের কান্না। নাটোরে এক অনুষ্ঠান শেষে স্ত্রী ও মেয়েকে নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মস্থলে ফিরছিলেন কলেজ শিক্ষক শঙ্কর কুমার পাল। নিষেধাজ্ঞার পরও মহাসড়কে বিপজ্জনকভাবে মোটরসাইকেল চালানোয় ঘটল মর্মান্তিক এ দুর্ঘটনা। প্রাণ হারালেন মা ও মেয়ে। গুরুতর আহত কলেজ শিক্ষককে সিরাজগঞ্জের এম শাখাওয়াত হোসেন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে ঢাকা পাবনা মহাসড়কের হাটিকুমরুলের নেওরগাছা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মেয়ে সাথে করে নিয়ে বউর সাথে করে নিয়ে বাসায় ফিরে যাচ্ছিল, যাতে লাগা উল্লাপাড়া জায়গা, ওখানে জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট হয় ভাইসেবো আর নাতির মারা গেছে, আহত। একই সময়ে জেলার বনবাড়িয়া এলাকায় সিরাজগঞ্জগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলেই বেলাল ও সোহরাব নামে 2 সহোদর সহ 3 জন মারা যান। এ ঘটনায় আহত আরো 2 জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। 18 বছরের নিচে বিয়ের বিশেষ বিধান রেখে বাল্যবিবাহ নিরোধ আইন 2017 এর 19 ধারা কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সাথে বিয়ের বিশেষ বিধানটি নারীদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক বিভিন্ন সনদ ও সংগঠন সিডো, সিআরসি ও এসডিজির সাথে কেন অসঙ্গতিপূর্ণ ঘোষণা করা হবে না সেটাও জানতে চেয়েছেন আদালত। দুপুরে নারীপক্ষ ও বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে.বি. হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। সেই সাথে আইন মন্ত্রণালয়ের সচিব ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এই রুলটা বলা হয়েছে যে এটা সাংবিধানিক যে ধারা আছে তার সাংঘর্ষিক এবং এটা আলটাভারেস এবং অন্যান্য যে আন্তর্জাতিক সনদগুলো যেটা বাংলাদেশ
এক্সিড করেছে, মানে সিগনেচার করেছে, তার পরিপন্থী এবং তার সঙ্গে দেশীয় যে আইনগুলো আছে তার সঙ্গেও পরিপন্থী। দর্শক, বিকেলে একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে চলচ্চিত্র নায়ক শাকিব খানের বিরুদ্ধে নানান অভিযোগ করেছেন চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস। শাকিব খানের সাথে সম্পর্ক, বিয়ে ও সন্তান নিয়ে নানা কথা বলেন তিনি। এই মুহূর্তে রাজধানী নিকেতনের বাসায় কথা বলছেন অপু বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ছিল যে আমি এই মুহূর্তে তার সাথে কাজ করছি না, বাট করব, না করেনি সে করবো এই মুহূর্তে না, কারণ ওই মুহূর্তে সে যে ব্যবহারগুলো করেছে, হ্যাঁ ডেফিনেটলি সে ফ্যামিলি টাইম দিয়েছে, সেটা আমি মানতে পারিনি, নারাজ। আর আমি যখন বাইরে থেকে এসে দেখি ওই হিরোইনটার সাথে খুব বেশি ক্লোজ সাকিবে, আমি এটাও গায়ে মাখিনি। কিন্তু সে যখন একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল হচ্ছে কি বলে ফ্যামিলি টাইম, সেটা আমার কাছে মানে খুব অন্যরকম লেগেছে। সেখান থেকে আমি একটু যাকে বলে একটু হাই পাওয়ার হয়ে গেছিলাম, হয়ে যাওয়াতে তার সাথে আমি মিসবিহেভ করেছি। আমি এটা লাইভেও সরি চেয়েছি, আমি আজকেও তাকে সরি চেয়েছি, কারণ সে তো জানতো না ব্যাপারটা, যার জন্য আজকে আমার বিষয়টা হয়েছে যে ঠিক আছে আমি তাকে সরি বলে দিয়েছি। তারপরে হয়েছে যে ব্যাপারটা আমি তাকে বললাম এই মুহূর্তে তুমি করবা না, যেহেতু আমি কাজে নামবো তাহলে আমার একটা হাইট থাকবে না, তার সাথে তুমি যদি কাজ করো তাহলে তার যে ফ্যান পেজ গুলো আছে বা তার যত লোকের আছে তারা সেটাকে হয়তো খুব পজিটিভলি দিবে। সে বলেছিল হ্যাঁ, সে বলেছে যে ঠিক আছে আমি করব না। আজকে সকালে যখন আমি সেই ছবি ডিরেক্টরের একটা স্ট্যাটাস দেখি এবং আমি একটা প্রথম আলো নিউজ দেখি, দেখার পর আমার কাছে মনে হয় যে শাকিব টোটালি আমাকে ছোট করে দিল। আর এটা যদি ইন ফিউচার আমার বাচ্চার উপরে মানে কোনো একটা ইফেক্টেড হয়, আমি সবকিছু চিন্তা করে ভাবলাম যে সবাইকে জানানো দরকার, আজকে বা কালকে একদিন তো আমাকে জানাইতে হবে। দ্যাটস ওয়াই। আপনাকে সে মানসিক দিত এবং আপনার সব চাওয়া পাওয়া সে আপনার এই আচরণ সে খুব ক্ষুব্ধ এবং সে এটাও বলেছে যে আরে এটা না মাঝখানটা দাও, ঠিক আছে। বন্ধ আছে, ফ্যান বন্ধ আছে, ওদিকে সুইচ, এই ফ্যানটা অফ করে দাও। হ্যাঁ এই সাইডে আসো, হ্যাঁ বাস বাস। হ্যাঁ এখন আমি একটু সবাই সাইলেন্ট করেন, আমি বলে দিই বাচ্চাকে নিয়ে সমস্যা হচ্ছে। এখন যেটা হয়েছে যে বেসিক্যালি আমি যেমন সকালে অপ্রস্তুত হয়ে গেছিলাম যে এই ধরনের নিউজ কেন আসলো সাকিব আমাকে কমিটমেন্ট করার পরেও, কারণ সে করতে পারতো হয়তো আমার সাথে একটা ছবির মুভি রিলিজ দিয়ে বা সরি আমার সাথে সিনেমা করবে সেটা একটা ধরে নিউজ দিয়ে দেন কিন্তু আর একটা ও বলতে পারতো। যেহেতু এই নিউজটা ফার্স্টে আসছে তখন সেক্ষেত্রে ডেফিনেটলি আমাকে সবাই ছোট ভাবতো, কারণ আমারও তো কিছু ফ্যান পেজ আছে যে অপু সাকিবকে কি বললো যেটার কারণে সাকিব অপুর কথা শুনলো না। আমার কাছে মনে হয়েছে ইনসিকিউরিটি আমার বাচ্চাকে নিয়ে। এনিওয়ে, তো এখন সাকিব যেটা বলছে যে সে অনেক টাকা দিয়েছে, অনেক কিছু করেছে, এটা কি দেবার নয়? সে আমার কে হয়? এটা তো দেবারই আছে, সেটা তো কাউকে বলার দরকার নেই। প্রত্যেকটা মানুষ এখানে আমার কাছে মনে হয় যে 90% লোক যদি এখানে বিবাহিত থাকেন তারা তাদের ওয়াইফ বা তাদের ফ্যামিলিকে কি করে ট্রিট করেন। সে তার মাকে বা বাবাকে তার বোনকে যে দেয় সেটা কিন্তু সবার সাথে শেয়ার করেনি, তা আমারটা কেন সে শেয়ার করবে? তার মানে আর একভাবেও সে আমাকে ছোট করলো। এনিওয়ে, এটাও আমি রাগ করছি না। সরি হ্যাঁ ও একটু ইয়ে করতেছে। না আমি আজকের ব্যাপারটা সাকিবেরটা একদমই মানে কষ্ট পাচ্ছি না বা এটা আমি আজকে সাকিবের এই কথাটা নিয়ে আমি একদমই রাগ না, কষ্ট পাওয়া না যে সে আমাকে দেখবে না, আমার বাচ্চাকে দেখবে, এটা আমি এই জন্য না, কারণ আই থিঙ্ক সেও হয়তো অপ্রস্তুত এই ব্যাপারটা নিয়ে। দ্যাটস ওয়াই সে কি বলেছে বা কি না বলেছে এটা আমার দেখার বিষয় না, সেটার জন্য আমাকে ওয়েট করতে হবে আরো কিছুদিন। অ্যাকচুয়ালি ফিউচারটা কি চাই সে, আসলে সে আমাকে মানে দেখবে না, বাচ্চার দায়িত্ব নেবে, এটা হ্যাপি কথা। আমি তো ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ, আমাকে যে তার দায়িত্ব নিতে হবে নট দ্যাট, বাট দেখি আজকের দিনের কথাটা আমি আসলে এটা আমলে নিচ্ছি না, এটারও কয়েকদিন দেখার পর আমি বলতে পারবো। কোনটা? আচ্ছা আমি তো নিজে একজন ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ, আমি অপু বিশ্বাস, এটাও তো আসলে বলা বাহুল্য। হ্যাঁ আমার যেটা দরকার ছিল যে সে আমার হাজবেন্ড, আমার বেবি আছে, আমার একটা ফিউচার প্ল্যানিং আছে, আমি 3টা পেয়ে গেছি। আর ডেফিনেটলি সে তার বাচ্চার দায়িত্ব নিচ্ছে, আমি হ্যাপি। আমার দায়িত্ব আমি ঘরোয়া মেয়েদের মতো আমার দায়িত্ব নিতে বলিনি যে আমি গেলাম শ্বশুর বাড়িতে, শাশুড়িকে বললাম মা আপনি অর্ডার করলেই ভাত রান্না করবো,
এটা আমার লাইফস্টাইল তো না। আপু অনেকেই বলছে যে আপনি নাকি মানে রাগ করে এত কিছু করছেন। না না না, বুবলি আমাদের ফ্যাক্ট কেন? আমাদের বিয়ে হয়েছে 8 বছর হলে, আমার ছেলে 6 মাসে যাচ্ছে, আর কিছুদিন পর 1 বছর হবে। আমার তার বার্থডে করতে হবে না? আর সে তো একজন সামাজিক অবস্থান পেতে হবে। আমি ওর জন্য এটা করেছি, বুবলিকে কেন? কোনো আইনি ইয়েতে যাবেন কিনা? না না, আপনি আপনার বাচ্চার কথা যেহেতু বলছেন বারবার, আপনার বাচ্চা যদি সে পেতে হয় তাহলে অবশ্যই আইনি কোনো একটা পদক্ষেপ আপনাকে যেতে হবে। না 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 না, সেটা প্রমাণ কি? প্রমাণ যদি সে বলে যে আমি প্রমাণ চাই এবং আমার আইনি সে এখন যদি সে যদি বলতে চায় যে বিয়ের প্রমাণটা যদি সাকিব এখন চাই, সেক্ষেত্রে বলবো আমার সমস্ত প্রমাণ সাকিবের কাছে আছে। আর সাকিব যদি সেটাকে হাইড করে তাহলে বাচ্চার থ্রুতে আবার আমাকে বিয়ে করতে হবে। তার একটা কথা সাকিবের সঙ্গে আমার কথা হচ্ছিল, উনি বলছে যে একটা কথা আসছে অলরেডি, সন্তানের দায়িত্ব নেবে, আমার দায়িত্ব নেবে না। ভালো, আরো কয়েকটা বিষয় ছিল, তার মধ্যে একটা বিষয় ছিল হচ্ছে এমন একটা সময় আপনি ইয়ে করেছেন, এই আপনার সন্তান বিয়ে, আপনি বিয়ে সবকিছু আপনি সামনে এনেছেন, সেটা একটা গ্রুপের চক্রান্ত এবং আপনি 4-5টা ছবি হয়তো হাতে পেয়েছেন। ওই গ্রুপটার পারপাসটা সার্ভ করার জন্য আপনি আজকে এই সময়টা নিয়েছেন। এটা কি আপনার বিরুদ্ধে ওনার যে অভিযোগটা এই সত্য কতটুকু? না, এটা টোটালি মিথ্যে। আমি কোনো 4-5টা ছবি হাতে নিইনি। আমি একটা মায়ের কাজ করেছি। আমার কাছে মনে হচ্ছিল আমার বাচ্চাকে টিকা দিতে নিতে হয় রাত্রি 8টায়, কারণ রাত্রি 8টায় পাবলিক প্লেসটা কম থাকে। আর রাত্রি 8টায় আমি যখন বাচ্চাকে 2 দিন টিকা দিয়েছি, রাত্রি 3:30টার দিকে বাচ্চার প্রচন্ড জ্বর, সেই মুহূর্তে আমি ডাক্তারের সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারিনি। এটা টোটালি ভুল কথা। আমার কাছে মনে হয় যে 6 মাস থেকে বাচ্চা আমার 7-এ যাবে, 8-এ যাবে, 9 যাবে, 10, আমাকে তো তার বার্থডে করতে হবে। তো বার্থডে করতে হলে আমি যদি আপনাদেরকে সেই মুহূর্তে বলি, কারণ মাঝখানে অনেক ঘটনা যদি ঘটে যায়, সেক্ষেত্রে আমারটা যদি অ্যাপ্রুভাল না হয় বা আপনারা ফিল করেন যে অ্যাজ ইউজুয়াল, সেই জন্য আমি সবকিছু ভেবে চিন্তা, আমার ছেলের চিন্তা করে করেছি। আর আমি ভীষণ হ্যাপি যে তার বাবা তার ছেলেকে নিবে, এটা আমি হ্যাপি। পৃথিবীতে এইটা হওয়াটা আমার কাছে সবচেয়ে আপনি সন্তানের 1 বছরের কথা চিন্তা করেছেন, সন্তান যখন জন্ম পৃথিবীতে আসে, এতদিন কেন আপনি না 6 মাস কেটে গেছে, আমি শুধুমাত্র আমরা বারবার আপনাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, আপনারা অনেক খুশি হয়েছেন। হ্যাঁ, আমি আসলে আমি বললাম না যে আমি এখনো সাকিবের ভালো চাই, ভবিষ্যতেও সাকিবের ভালো চাই, কারণ সে আমার স্বামী। আর একটা সবচেয়ে বড় কথা, সে আমার বাচ্চার বাবা, সুতরাং তার ভালো কেন? সবাই সবার পরিবারের ভালো চাই, আমি আমার পরিবারের ভালো চাই, এই কাজটা করেছি। টাইমটা কেন নিয়েছিলেন? সেটা কি অথবা একসঙ্গে আসতে চেয়েছিলেন, সেই ধরনের কোনো কিছু ছিল? না 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 না, এরকম কিছু না। আসলে আমার ইয়ে হচ্ছে। নায়ক শাকিব খানের বিরুদ্ধে নানান অভিযোগ করেছেন নায়িকা অপু বিশ্বাস। সেসব নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। আমরা ছিলাম সরাসরি সেখান থেকে। সন্ধ্যার সময় আরো থাকছে। আয়ারল্যান্ড সফরের আগে স্পিন বোলিং কোচ নিয়োগ দেওয়ার পরিকল্পনা বিসিবির, জানালেন আকরাম খান। ত্রিদেশীয় সিরিজে স্কোয়াডে আসতে পারে আরো কিছু নতুন মুখ। হাইকোর্টে বাড়ছে ডেথ রেফারেন্স মামলার সংখ্যা। গত বছর যে পরিমাণ মামলা নিষ্পত্তি হয়েছে, দায়ের হয়েছে তার 3 গুণ। মামলার সংখ্যা বেশি হওয়ার কারণে নিষ্পত্তিতে লাগছে দীর্ঘ সময়। এতে একদিকে দোষী ব্যক্তির শাস্তি বিলম্বিত হচ্ছে, আর দোষ প্রমাণ না হলেও নির্দোষ ব্যক্তিকে দীর্ঘদিন বিনা বিচারে কারাবরণ করতে হচ্ছে। সিনিয়র আইনজীবীদের মতে হাইকোর্টে অধস্তন বেঞ্চের সংকটের পাশাপাশি বিচারপতি ও আইনজীবীর সংকট রয়েছে। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। সেই রাত্রের কথা শুনলে মনে করলে আমার কষ্টে বুক ফাটে। খুলনার এক সাধারণ ব্যবসায়ী বদিউজ্জামান লিটুর এই আর্তনাদ হয়তো জেলখানার কন্ডেম সেলে থাকা অনেকেরই প্রতিধ্বনি। বাগেরহাটের এক হত্যা মামলায় দায়রা জজ আদালতে ফাঁসির দণ্ড পান। এরপর হাইকোর্ট থেকে সাজা কমে যাবজ্জীবন, পরে আপিলে নির্দোষ প্রমাণিত হয়ে কারাগার থেকে মুক্তি পান তিনি। কিন্তু এ সময়ের মধ্যেই জীবনের 12টি বছর কারাগারে বন্দী অবস্থায় কেটেছে তার। একইভাবে 1 যুগেরও বেশি সময় পর গাজীপুরের সংসদ সদস্য আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলায় ফাঁসির দণ্ড পাওয়া 22 আসামির মধ্যে হাইকোর্ট থেকে খালাস পান 7 জন। এমন নজির আরও রয়েছে। মামলার নথি ঘেঁটে দেখা যায় 2003 থেকে 2010 সাল পর্যন্ত 8 বছরে 1027টি ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে 560টিতেই সাজা কমে অনেক আসামি খালাস পেয়েছেন। 2016 সালের ডেথ রেফারেন্স মামলা হয়েছে 161টি, যার মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র 45টি। আর বর্তমানে উচ্চ আদালতে অনিষ্পন্ন মামলা রয়েছে 579টি। গুরুত্বপূর্ণ মামলা পরিচালনার জন্য দক্ষ আইনজীবীদের নিয়ে একটি তদারকি সেল গঠন করার পরামর্শ দেন অ্যাটর্নি
অ্যাটর্নি জেনারেল। একজন বিচারপতি নিয়োগ করা হলো, তার কোনো অভিজ্ঞতাই নেই ডেথ রেফারেন্স শুনানি করার, তাহলে কি হবে? এই সমস্ত মামলায় তদন্তকারী কর্মকর্তা এদের আরো এফিশিয়েন্ট হওয়া উচিত। হাইকোর্টের সিনিয়র আইনজীবী মনে করেন, বিচারিক আদালতে রায় দেওয়ার সময় মামলার অভিযোগ ও আইনজীবীদের যুক্তিতর্ক ভালোভাবে পর্যালোচনা করা হয় না। পুলিশ যেমন সঠিক তদন্ত না করে ঢালাওভাবে আসামি দেয়, নিম্ন আদালতও কোনো কোনো ক্ষেত্রে ঢালাওভাবে ফাঁসি দেয়। মামলা নিষ্পত্তি করার জন্য বিচারকের অভাব রয়েছে এবং আইনজীবীদের অভাব রয়েছে। ফৌজদারি কার্যবিধির 31(2) ধারা মতে দায়রা জজ যে কোনো দণ্ড দিতে পারেন, তবে কোনো বিচারক মৃত্যুদণ্ডের আদেশ দিলে তা হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে কার্যকর করতে হয়। আইনের এই বিধান ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড অনুমোদন হিসেবে পরিচিত। সারা দেশে এমন অসংখ্য নজির রয়েছে যে নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়ার পর এই সর্বোচ্চ আদালত থেকে নির্দোষ প্রমাণিত হয়েছেন অভিযুক্তরা। নিয়মের এই বেড়াজালে বিচারিক প্রক্রিয়া চূড়ান্তভাবে শেষ হওয়ার পূর্বেই জীবনের দীর্ঘ সময় কারাগারের আবদ্ধ প্রকোষ্ঠে কাটাতে হয় কোনো কোনো নিরপরাধ ব্যক্তিকেও। তাই সংশ্লিষ্টরা মনে করেন, শিগগিরই বিচারের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা কমিয়ে মানুষের পূর্ণ বিচারিক অধিকার ফিরিয়ে আনা জরুরি। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। সাভারের সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সিফাত নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 10 জন। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। শিক্ষার্থীরা জানান, দুপুরে সিটি ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী বেশ কয়েকজন বহিরাগতকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে সিফাতকে খুঁজতে থাকেন। এ সময় সিফাত সহ আরও কয়েকজন ক্যাম্পাসের সামনে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পরই 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় সিফাত সহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সিফাতের মৃত্যু হয়। এই ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পাশে বিরুলিয়া সড়কে বিক্ষোভ, অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। নিহত সিফাত বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ও ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। যখন গুলি আওয়াজ করছে উপরের দিকে, তখন সবাই দৌড় দিয়ে সব দিকে চলে গেছে। 2 জন ছিল ওখানে, 2 জন ওখানে গুলি কইরা স্পট ডেড মেরে দিচ্ছে। আমাদের ইউনিভার্সিটির এই স্টুডেন্টকে হত্যার জন্য আমি এর সুষ্ঠু বিচার চাই এবং আমি হত্যাকারীদের ফাঁসি চাই। পুলিশ তাদেরকে অবরোধ থেকে মানে রাস্তা থেকে সরে যেতে বললে একটু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, কিন্তু কোনো ধরনের মারপিট বা অন্য কোনো ঘটনা ঘটেনি। আর এই ঘটনায় এখনো জিজ্ঞাসাবাদের জন্য হয়তো 2-1 জন আটক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতির 80% কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। এখন চলছে শেষ মুহূর্তের রং তুলির কাজ। এদিকে আজ থেকে শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রা অর্থায়নের জন্য শিল্পীদের চিত্রকর্ম বিক্রয় প্রদর্শনী। চারুকলা অনুষদে এই আয়োজনে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান খান নূর। তোহা খান তামিমের রিপোর্ট। প্রবল হয়ে উঠছে শিল্পীর হাতের তুলির ব্যস্ততা। রঙিন আঁচড়ে যতই গভীর হচ্ছে প্রতিবাদের ভাষা, ততই ঘনিয়ে আসছে অশুভকে বিদায়ের ক্ষণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের এই কর্মযজ্ঞ জানান দিচ্ছে দরজায় কড়া নাড়ছে 1424 বঙ্গাব্দ। আয়োজকরা বলছেন, প্রতিবারের মতো এবারও ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা থাকবে তাদের শিল্পকর্মে। প্রত্যেক বছর যা হয়, এই বছরটা একটু ভিন্ন ধর্মী আমরা করার চেষ্টা করছি। প্রায় 80% কাজ সম্পূর্ণ হয়েছে। সেই সাথে আজকের ভেতরেই আনুমানিক 85 থেকে 90% কাজ শেষ হয়ে যাবে। এদিকে শোভাযাত্রায় অর্থায়নের জন্য শিল্পীদের চিত্রকর্ম বিক্রয়ের প্রদর্শনী ঘুরে দেখেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। বলেন, অশুভকে বিদায় জানাতেই প্রতি বছর ঘুরে আসে পহেলা বৈশাখ। যখনই সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়েছে, তখন এই পয়লা বৈশাখে কিন্তু আমাদের বাঙালি সংস্কৃতিটাকে ধারণ করে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনাটাকে ধারণ করে এটি কিন্তু আমাদের প্রতিবাদের ভাষায় পরিণত হয়েছে। আজও এই যে অপশক্তি, যেটা সাম্প্রদায়িক শক্তি, যেটা সেটার প্রতি ঘৃণা জানিয়েই এবং সকলের মঙ্গল কামনা করেই কিন্তু এই মঙ্গল শোভাযাত্রা হয়। পুরো অনুষদ জুড়ে শিক্ষার্থী ছাড়াও বিখ্যাত চিত্রশিল্পীদের আঁকা কয়েকশো ছবি প্রদর্শন করা হচ্ছে। জনসাধারণের জন্য এই আয়োজন উন্মুক্ত থাকবে চৈত্র সংক্রান্তি পর্যন্ত। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। বাবা মাকে হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ঐশীর বক্তব্য শুনেছেন হাইকোর্ট। হত্যার আগে ও পরে ঐশীর মানসিক অবস্থা নিয়ে বিতর্কের জেরে সকাল 10:30টায় খাসকামরায় তার বক্তব্য শোনেন হাইকোর্টের বিচারপতিরা। এ সময় উপস্থিত ছিলেন আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী। তবে বিচারকের কাছে ঐশী কি বলেছে এ নিয়ে আইনজীবীরা মন্তব্য করতে রাজি হননি।
হত্যার আগে ও পরে ঐশীর মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল কিনা এমন বিতর্কের জেরে গত ৩রা এপ্রিল তাকে হাজির করার নির্দেশ দেন হাইকোর্ট। সকালে কাশিমপুর কারাগার থেকে ঐশীকে উচ্চ আদালতে হাজির করা হয়। পরে বিকেল 4টা পর্যন্ত এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে হত্যার সময় ঐশীর বয়স ও মানসিক অবস্থা নিয়ে দুপক্ষের আইনজীবীরা পাল্টাপাল্টি বক্তব্য দেন। বাবা মাকে হত্যার দায়ে 2015 সালে 12 নভেম্বর ঐশীকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। ক্রিকেটের খবর। আয়ারল্যান্ড সফরের আগেই টাইগারদের স্পিন বোলিং কোচ নিয়োগ দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। পাশাপাশি খোঁজা হচ্ছে নতুন ফিজিও, এমনটাই জানালেন বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে ইংল্যান্ডে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে বাংলাদেশ দলের স্কোয়াডে আরও কিছু নতুন ক্রিকেটারকে রাখার পরিকল্পনা আছে বোর্ডের। স্পিন কোচেরটা আমরা চেষ্টা করছি, হয়তোবা এই ট্যুরের আগে একটা পাওয়া যায় কিনা। 3-4 জনের নাম আছে, বাট এটা হয়তো কিছুদিনের মধ্যে আমরা কনফার্ম করে দেব। আমরা 2-3 জন বেশি নিয়ে যাব, যেহেতু আমাদের ব্যাকআপের একটা প্ল্যান আছে। আমরা কিছু প্লেয়ার তৈরি করার চেষ্টা করছি যারা ফিউচারে বাংলাদেশের খেলার সম্ভাবনা আছে, ওদেরকে আমরা এই ফ্যাসিলিটিসগুলো দিচ্ছি যে যদি কোনো সময় গিয়ে খেলতে হয় তাহলে কোনো প্রবলেম যেন না পড়ে, অ্যাটলিস্টের সাথে অ্যাডজাস্ট করতে পারে। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মমতা না চাইলেও তিস্তা চুক্তিতে মোদির আশ্বাসে আস্থা রাখবে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। दीदी के साथ भी बात हुई तो उन्होंने तो नया कुछ दिखा दिया, लेकिन मोदी जी ने अश्योर किया। हम अभी बैठे हैं देखने के लिए क्या होगा। দেশ বিরোধী বলেই সরকার ভারতের সঙ্গে চুক্তি গোপন রাখতে চায় অভিযোগ বিএনপির। উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে দলটি, মন্তব্য আওয়ামী লীগের। বহিরাগতদের হামলায় সাভারে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী নিহত, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ। নাটোর থেকে সিরাজগঞ্জে দীর্ঘ পথ মোটরসাইকেলে যাওয়ার মর্মান্তিক পরিণতি, ট্রাক চাপায় মা মেয়ের মৃত্যু, গুরুতর আহত বাবা হাসপাতালে। এবং পহেলা বৈশাখে চারুকলার মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি শেষ পর্যায়ে। নববর্ষকে সামনে রেখে কদর বেড়েছে রাজশাহী সিল্কের, বেশি দামের অভিযোগ ক্রেতাদের। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।